বললাম যে তোমাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করবো, আমাদের মতন হাউস ওয়াইফদের ভীষণ কাজে আসবে আর অনেকটা পয়সা কিন্তু সাশ্রয়। সহজেই কিন্তু তোমরা বাড়িতে কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এটাকে পরিষ্কার করে নিতে পারবে। অনেকটাই বেলা হয়ে গেছে, নিজের জন্য ব্রেকফাস্ট আর কিছুই বানানো হয়নি। পেটের মধ্যে কিন্তু অলরেডি ছুঁচো ইঁদুর সবাই কিন্তু ডন মারা শুরু করে দিয়ে, তাদের অত্যাচারে আমার আর কিছু মাথা কাজ করছে না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেলে যেটা আমাদের সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে ম্যাগি। ম্যাগিটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা যায় না, বেশ ভালো লাগে খেতে। তা প্রথমেই ম্যাগিটাকে জলের পরিমাণ মতন জল দিয়ে ওটাকে সেদ্ধ করে নিলাম। এটা কিন্তু আটা ম্যাগি। সেদ্ধ করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু ব্রকলি দিয়ে হালকা একটু ভাজা করে নিলাম। নেওয়ার পরে দেখো সাইড করে দিয়ে ভাজাটা যেই হয়ে গেছে, একটা ডিম পোচ করে ওপর থেকে একটু ব্রকলি আর ডিমটা দিয়ে সাজিয়ে নিলাম। কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কথায় কথায় তোমাদের তো ইন্ট্রোটা দিতেই আজকে একদমই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, আমি ঘড়ির কাঁটাতে বাজে 10:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ব্রেকফাস্টটা দেখো জবরদস্ত বানিয়েছি কিন্তু নিজের জন্য। দেখতে কি দারুণ লাগছে, খেতে কিন্তু ততটাই মানে ভালো হয়েছে কিনা বলবো, আগে খেয়ে নিই। একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ব্রকলি একটু কড়াইতে হালকা ফ্রাই করে নিয়ে একটা ডিম উপর দিয়ে পোচ করে দিয়ে দিয়েছি। রান্নাবান্না কিন্তু অনেকটাই গুছিয়ে রেখে এসেছি। আজকে ব্রেকফাস্ট করার পরে দারুণ একটা টিপস শেয়ার করব, ভীষণ কাজে আসবে, আমাদের মতন হাউস ওয়াইফদের ভীষণ কাজে আসবে। আর বড়দের একটু পকেটটা বাঁচবে বলতে পারো, খরচা না। এইভাবে যদি আমরা বড়দের বাঁচাই না, ওই টাকা দিয়ে আমাদের কিন্তু 9 লাখ হার হয়ে যাবে। দেখো খেয়ে দিয়ে চলে এসেছি, তোমাদের সাথে বললাম যে তোমাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করবো, আমাদের মতন হাউস ওয়াইফদের ভীষণ কাজে আসবে আর অনেকটা পয়সা কিন্তু সাশ্রয় হবে। তা দেখো এরকম ব্ল্যাঙ্কেট শীতের সময় আমরা বার করে নিই, আর এটা সব সময় কাচা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না। সেই জন্য এই মানে খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এটাকে পরিষ্কার করে নিতে পারবে। কষ্টও হবে না, কিচ্ছু হবে না, পয়সাও কিন্তু সাশ্রয় হবে। তা চলো আমি কিভাবে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করি সেই টিপসটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তার সাথে ছোট ছোট টিপসও শেয়ার করব। তা চলো, আগে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করতে গেলে পুরো খাটে কিন্তু আগে ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে নিতে হবে। তো চলো এটা আগে ভালো করে বিছিয়ে নাও, যেভাবে সুবিধা হবে সেইভাবেই করবে। দেখো পুরো কিন্তু আমি কম্বলটা কিন্তু খাটেতে ভালোভাবে মেলে নিয়েছি। বিছিয়ে নিতে হবে। আর নিতে হবে যেটা দিয়ে তোমরা খুব সহজে পরিষ্কার করতে পারবে, সেটা কিরকম জীবাণু মুক্ত হবে আর দুর্গন্ধটাও দূর হয়ে যাবে একদম ব্ল্যাঙ্কেট থেকে। দেখো এরকম একটু খাওয়ার সোডা নিয়ে, যেটা বেকিং সোডা বলে, যেটা আমরা খাবারে ব্যবহার করি, সেই বেকিং সোডা নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই খাওয়ার সোডাটা তোমরা কিন্তু হাতে করেও দিতে পারো, কিন্তু খুব সহজে আরেকটা কিছু মানে দেওয়ার জন্য সহজ হয়ে যাবে যেই কাজটা, সেটা এরকম ছাঁকনি নিয়ে নেবে। এরকম ছাঁকনি নেবে আর পুরো ব্ল্যাঙ্কেটে কিন্তু এরকম ছড়িয়ে দেবে। তাহলে কিন্তু কি বলতো, হাত দিয়ে দিতে গেলে হাতে লেগে যাবে খাওয়ার সোডা, তো ওই জন্য এটা কিন্তু পুরো ব্ল্যাঙ্কেটে কিন্তু তোমরা এইভাবে প্যাকেটটা এইভাবে দিয়ে নেবে, দিয়ে সারা ব্ল্যাঙ্কেটের মধ্যে কিন্তু এটা তোমরা ছড়িয়ে নেবে। এইভাবে ছাঁকনিটা দিলে না খুব সহজেই কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে যাবে, এক জায়গায় কিন্তু হবে না, যেটা হাত দিয়ে একেবারেই সম্ভব না। দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু আমি ব্ল্যাঙ্কেটের উপরে বেকিং সোডাটা দিয়ে দিলাম, এটা চারিদিকেই কিন্তু দেবো এইভাবে। বালিশ, তারপরে ব্ল্যাঙ্কেট যা যা থাকবে সমস্ত কিছু কিন্তু তোমরা খাটের বাইরে রেখে দেবে, নাইলে কিন্তু ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে পাততে পারবে না। দেখো খুব সহজেই কিন্তু অনেকটা জীবাণু মরে যাবে এটার মধ্যে। আর তোমার দুর্গন্ধ হয় না একটা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে দিতে শীতের সময়, সেটাও। আমি কিন্তু জল ফোটাতে দিয়ে এসেছি, জলটা কিন্তু অবশ্যই তোমরা ফোটানো জল নেবে, গরম হলে কিন্তু হবে না, একদম ফুটে যাবে, মানে ভালো মতন গরম যেটাকে বলে আর কি। দেখো ধোয়া ওঠা গরম জল কিন্তু আমি একদম নিয়ে চলে এসেছি, মানে যেরকম গরম হাত দিতে পারে সেরকম গরম না, একটু ভালো মতন গরম করতে হবে। তো এরকম গরম জল নিয়ে নিলাম,
এখানেই রাখি, নাই তোমাদের দেখাতে পারবো না। এই গরম জলের মধ্যে আমি যে কটা জিনিস মেশাবো সেটা কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। এই যে দেখো 3টে জিনিস কিন্তু আমি নিয়ে নিই। তোমাদের যে বড় নিতে হবে এর কোনো মানে নেই, আমার কাছে যেরকম আছে আমি সেরকমই কিন্তু নিয়েছি। তোমরা চাইলে যে কোনো প্যাকেট এরকম দেখো লিকুইড তোমরা যেটা দিয়ে মানে ওয়াশ করো জামা কাপড় সেটা নিয়ে নেবে। সার্ফ এক্সেল নিয়ে নিয়েছি। আর যেটা লাগবে মেন ভিনিগার, ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো চলো পরিমাণ মতন কিন্তু আমি এখানে শ্যাম্পু দিয়ে দেবো, একটু লিকুইড, কিন্তু বেশ খানিকটা আমি ভিনিগার দিয়ে দেবো। তিনটে ভালো করে মেশাতে হবে। এটা কিন্তু একদম জবরদস্ত একটা লিকুইড তৈরি হয়ে গেল। যে কোনো ঢাকনা আলা এরকম নিয়ে নেবে। আমি যে প্রেশার কুকার নিয়েছি যাতে আমার হাতে ধরতে সুবিধা হয়। তোমরা চাইলে ননস্টিকে যে কাঁচের ঢাকনাগুলো আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে এটাই খুব সহজ লাগবে। আর এর সাথে যেটা লাগবে একটা সাদা টাওয়াল নিয়ে নেবে। কিন্তু টাওয়ালটা কি করবে, এইভাবে এটাকে কভার করতে হবে। আগে এটা একটু ভালো করে ভিজিয়ে নেবো, গরম এতটাই হাত দেওয়া যাচ্ছে না। যতটা পেরেছি আমি টাওয়ালটাকে এইভাবে নিতে হবে। এটাকে এরকম ভালো করে বেঁধে নিয়ে এইভাবে চেপে ধরবে। এটা কিন্তু খুব সহজে এইভাবে পরিষ্কার হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি কতটা ময়লা উঠে যাবে সাথে সাথে, সেটা তোমরা বুঝতে পারবে। ব্ল্যাঙ্কেটে যে কতটা ময়লা সেটা যে উঠে যাচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। টাওয়ালটা এই জন্য সাদা নিয়েছি, সাদাটা নিলে তোমাদের ভালো করে বোঝাতে পারবো। এই দেখো একদম সাথে সাথে রেজাল্ট দেখেছো, দারুণ পরিষ্কার হবে, দারুণ, মানে বলে বোঝাতে পারবো না। যেখানে সাদা অংশটা রেখেছি আমি ওই জন্য তোমাদের, তো দেখো ময়লাটা কতটা ময়লা উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কাজের জিনিস। খুব সহজেই কিন্তু তোমরা এই জিনিসগুলো দিয়ে তোমরা ঘরেই ব্ল্যাঙ্কেট পরিষ্কার করে নিতে পারবে খুব সহজেই। দেখো কতটা ময়লা উঠেছে। এখনো তো আমি একবার সবে জলের মধ্যে দিয়েছি, তার মধ্যেই দেখো কতটা ময়লা। একটু ধৈর্য সহকারে কাজ জানো, সেই সব কাজের মধ্যে একটু ধৈর্য লাগে, সেটাকে তো আমাদের রাখতেই হবে, তাই না? এরকম গরম জলটা কিন্তু তোমরা নিয়ে খাটে উঠে যাবে, বারে বার নামা তো সম্ভব নেই। দেখো কতটা ময়লা দু পিঠে উঠে গেছে। দেখো চারি সাইডটা কেরকম সাদা ছিল আর এরকম হয়ে গেছে। এটা কিন্তু বারে বার জলে চুবাতে হবে আর এই জিনিসটা করতে হবে। কতটা পরিষ্কার হয়ে গেছে এই দেখো। ময়লাটা তোমরা নিজের চোখেই দেখে নাও, এই সাইডটা আর এটার মধ্যে ময়লা কতটা উঠে গেছে তোমরা নিজেরাই দেখো। দেখেছো পুরো কাদা গোলা উঠলো ময়লা। দেখালাম দেখো কি অবস্থা, দেখেছো প্রচুর ময়লা উঠেছে, জল তো পুরো কালো হয়ে গেছে। তা খুব সুন্দরভাবে কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে। আর যেটা এবার লাস্ট কাজ যেটা করব, এটা কিন্তু আমি রোদে দিয়ে আসবো। রোদের জন্য কিন্তু আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, যে রোদটা উঠলে এটা কিন্তু আমাকে রোদে দিতে হবে। রোদে কিন্তু অবশ্যই দেবে, কেন এটা কিন্তু অনেকটাই ভিজে হয়ে আছে, তাই না? ভিজে আছে না, এটা রোদে দিলে না একদম ঝরঝরে শুকনো হয়ে যাবে একদম। চলো এটা এবার রোদে দিয়ে আসি।
ছাদে এসে দেখি বেশ রোদ উঠেছে, দেখো ব্ল্যাঙ্কেটটা মেলে দিলাম। এবার শুকিয়ে গেলে ভালো মতন কিন্তু ঝাড়তে হবে, বেকিং সোডা দেওয়া রয়েছে তো ওই জন্য ভালো মতন ঝেড়ে নিয়ে তারপর তোমরা ভাঁজ করে নেবে। আর হাত দিলেই তোমরা বুঝতে পারবে কতটা সফট আর কতটা পরিষ্কার হয়ে গেছে ব্ল্যাঙ্কেটটা। এই ছোটো ছোটো টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে না একটা জিনিস দেখাতে একদমই ভুলে গেছি, বুঝতেই পারিনি জানো তো, যখন ব্ল্যাঙ্কেটটা লিকুইডগুলো দিয়ে পরিষ্কার করছিলাম মানে ভিনিগার সব কিছু দিয়ে, তারপরে না তোমরা একটা কাজ করতে কিন্তু একদমই ভুলো না, পরিষ্কার এক গামলা ঠান্ডা জল নিয়ে নেবে, সেই জলের মধ্যে টাওয়ালটা ভিজিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেটটা কিন্তু মুছে নেবে। তাহলে না অনেক সময় বেকিং সোডা তোমার ভিনিগার দেওয়া রয়েছে, গায়ে দেওয়ার পর একটুখানি মানে চুলকাতেও পারে, সেই জন্য ওইটা কিন্তু ঠান্ডা জলে ভালো মতন করে কিন্তু মুছে পরিষ্কার করে নিতে হবে, তাহলে দেখবে আর কিছুই লাগবে না। তা চলো পরে তোমাদের সাথে কথা মেরে দিয়ে আসলাম, এখন রান্না করতে হবে। 11টা 15 হয়ে গেছে, কি গরম, ঘেমে দেখো স্নান হয়ে গেছে একদম। এসে একদম গলা টলা শুকিয়ে গেছিল, একটু জল খেয়ে ভিজিয়ে নিয়েছি, মানে একদমই ঠান্ডা নেই বলতে পারো, ভালোই গরম পড়ে গেছে। কিন্তু শীতে কিন্তু কাজ করে বলো তোমার খেয়ে শুয়ে সব কিছু যেরকম কাজ করে আরাম, কিন্তু গরমে ভীষণই কষ্ট হবে। আমাদের মতন হাউসেরও যারা বাড়িতে সবসময় কাজ করে, বাইরে যারা কাজ করে প্রত্যেকের কষ্ট হবে এই গরমে। শীতে কিন্তু এইদিকে সবার কিন্তু আরাম, শীতে আমি একটু কষ্ট পাই হলে কি হবে, কিন্তু আরাম তো তাও ছিলাম না। তো চলো আর কথা বলবো না বেশি, রান্না বান্না করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। ঘরটা দরজা দেওয়া হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে। কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যেটা শেয়ার করব, তা দেখো দুটো কমলা লেবু কিন্তু আমি এক্ষুনি রস করে খেয়েছি, সেটা গোটা থাকতেই কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মেথি শাক, মেথি শাকটা কিন্তু ভালো করে ধুয়ে আমি একদম ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এবার এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটা আমি রোদে দেবো। তা কী করবো না করবো সবটাই কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করবো, আগে শুকিয়ে যাক ভালো মতো তারপরে। এটা এখন ছাদ কিছু মধ্যে রেডি করে নিয়েছি। কী কী রান্না করব, এই যে পালং শাক বাছতে এতক্ষণ সময় লেগে গেল। আর এর মধ্যে রয়েছে মনার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না সেই ওলকপি, সেই ওলকপিগুলো কোথায় গেল, সেটা পালিয়ে গেল। এই যে এটা একটা ওলকপি নিয়েছিলাম, এই ওলকপি, ফুলকপি আর তোমার আলু আর কুমড়ো, আর এই পালং শাকটা দিয়ে একটু অল্প করে একটু কি মাছ বললো আমি না ভুলে গেছি, জানো তো বলতে পারছি না। এই মাছটা একটুখানি আলু দিয়ে একটু ঝাল ঝাল রান্না করবো, ব্যাস এই রান্নাবান্না করবো আজকে। তো চলো বসিয়ে দিয়ে এদিকে কড়াইটা তেল দিয়েছি, তরকারিটা কিছুই না শুধু কালো জিরে বা পাঁচফোড়ন দুটোর মধ্যে একটা দিতে পারি, দিয়ে এটা বসিয়ে নিই, মাছটা তোমাদের সাথে শেয়ার করি। তরকারি হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। আর এই যে সর্ষে পোস্ত অল্প থাকলে না মানে মিক্সি জারে একদমই বাটা যায় না, খুবই অসুবিধা হয়, ওই জন্য আমার এই শিলটা বার করতে হলো। চলো আমি একটু সর্ষে পোস্ত একটু বেটে নিই, এই মাছটা একটু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো, ভালো লাগবে। আমি কিন্তু একটুখানি অন্যরকম এটা আলু দিয়ে করবো, আলুটা কেটে রেখেছি সেই জন্য। এটা কি মাছ দেবনাথবাবু আসলে আমি নামটা বলতে পারবো, আমার একদম মনে নেই, কিন্তু মাছটা খেতে খুব দারুণ। মাছটা এবার তেলের মধ্যে এক এক করে ভেজে দিই। দেখো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেব। পোস্ত আর হলুদ সর্ষেটা আমি দুভাগে ভাগ করে নিই, সেটা আবার মিহি করে বেটে নেবো। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটা দেবো কিনা ভাবছি, লঙ্কা বাটা তো করা রয়েছে আর দেবো না, এর মধ্যে একটু নুন দিয়ে বেটে নেবো। সর্ষের মধ্যে নুন দিয়ে বাটলে না দেখবে সর্ষেটা তেতো হবে না, অনেকের হাতে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়, তারা কিন্তু নুনটা দিয়ে বেরো তাহলে দেখবে তেতো হবে না। কথা বলতে বলতে তোমাদের সাথে তো এনার আলাপ করাতেই ভুলে গেছি, ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। যখনই সময় পাই এনাকে কিন্তু বার করে নিই, মানে শাশুড়ি মাকে তো কোনোদিন চোখে দেখিনি, তাই জন্য এনার হাতে ছোঁয়া রয়েছে, তাই জন্য আমি এনাকে শাশুড়ি মাই মনে করি। এখন মাছগুলো কিন্তু কড়া করে একদম ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। চলো বাকি দুটো মাছটাও ভেজে, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, একসাথে আমি সবকটা তুলে নেবো। এবার এই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, দেবো কালো জিরে, সর্ষে পোস্ত নুন আর হলুদ দিয়ে আমি এটা গুলে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার ভালো করে একটু কষিয়ে নিই। শিলে বাটলে না মশলাটা দেখবে অল্প মশলা অনেকটাই কিন্তু আয় দেয়, আর জিনিসটা বাটাটাও বেশ ভালো হয় জানো তো, কিন্তু সময়ের জন্য আর কষ্টের জন্য আমরা হয়তো বার করি না, শিলে বেটে মশলা খাওয়া কিন্তু বেশ ভালো। এই দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে, মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো এবার 3টে কাঁচা লঙ্কা, ভেজে রাখা আলুগুলো। মশলাটা কিন্তু কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো।
এটা একটু ফুটে উঠুক। দেখো আমি একটু খেয়ে আবার তোমাদেরও রেখেছি। নাম খাবো না এই দেখো কই দেখি আটা আটা। হ্যাঁ ডিম পোচ আছে। ঠিক আছে খেয়ে নেবো। খেতে পারি না তোমার ছাড়া তাই। আজকে শুক্রবার তো দেবনাথ। আর এই মাছটা কি গো আমি সত্যি নাম জানি না, বলতেই পারিনি। এটা গুড়চালি মাছ, হ্যাঁ ছোট সাইজ, বড় না। আজকে হচ্ছে শুক্রবারের মেনু। এই শীতের এই সবজি মেয়ের বাড়ি থেকে সেই ওলকপিটা নিয়েছিলাম ছোট, ওলকপি দিয়ে একটুখানি পালং শাক গুলো তোমাকে কে দিয়েছে? বাজে পালং শাক নিয়ে এসছো? ভালো না? মূলো শাকে ভর্তি। ওমা ও বললো যে আমাদের খেতে পালং শাক এই সেই লোকটা বললো। এত নোংরা পড়েছে। হ্যাঁ এই যে সবজি দিয়ে একটা ওলকপি, একটু কুমড়ো, ফুলকপিটা দিয়ে একটা তরকারি নে না। আর হচ্ছে গুড়জালি মাছ সর্ষে পোস্ত দিয়ে একটু আলু দিয়েছে। আবার দেবনাথ আলু খাই বলে। বড় গুড়জালিটা চর্বি হাটে, ছোট সাইজটা খেতে ভালো লাগে। আমি তো মাছই চিনি না, এটা আমি তো বলতেই পারি না। এখন দেবনাথ আসলে বলবে এই সেরেছে। এটা হচ্ছে বাজার না করার প্রমাণ। ওই জন্য তোমার বলি সকালবেলা করে গিয়ে হেঁটেও আসলে একটু বা একটাও করে আসলে একবারে। ঘুরে আসছেন না। তা দেখো আমরা খেতে বসে পড়েছি, 2:30টার উপরে টাইম হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাবু আসার সাথে সাথে বাবুকে খেতে দিয়ে দিয়েছি। ও আসলেই না ভীষণ খিদে পেয়ে যায়, কারণ সকালে একটু হালকা ব্রেকফাস্ট করেন, আজকে আর ব্রেকফাস্ট করে দিতে পারিনি ওকে। ও আজকে মুসলি নিয়ে গেছে। তা মাঝে মাঝে করে দিই, মানে সপ্তাহে হয়তো 4 দিন করে দিই না, 3 দিনও মুসলিই নিয়ে যায়। আর স্যামের আর বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে। আর যেদিনকে শিলে মশলা বেটে রান্না করি সেদিনকে দেবনাথবাবুর আর মার কথা মনে পড়বেই পড়বে, মানে আমার শাশুড়ি মার কথা। তা সেই শাশুড়ি মার কথায় দুজনে মিলে গল্প করছিলাম। মানে মাসিলটা অনেকদিন পর ব্যবহার আছে, মাঝে মাঝে ওনাকে একটু নামায় কথা সাক্ষাৎ, মারাতে তাই না, ঝগড়াঝাটি করি, কথা বলি। কাজলি মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি না, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর আলুগুলো দাওয়াতে আরও জন্য বেশি খেতে ভালো লাগছে। দেবনাথবাবুর খাওয়া দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর একটু হলেও হেল্প হবে। তো আজকে খেতে খেতেই ব্লগটা শেষ করলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।